সংবাদ ও বিনোদনের পাশাপাশি জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি বরাবরের মতো এবারও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। শীতের আগমনী বার্তা যখন চারদিকে নিজেদের অস্তিত্বের জানান দিচ্ছে, ঠিক তখনই মৌলভীবাজারের শ্রীমঙ্গলের খায়ছড়া চা বাগান এলাকায় অসহায় ও হতদরিদ্র শীতার্ত চা শ্রমিকদের মধ্যে কম্বল পৌঁছে দিয়েছে এনটিভি পরিবার। মৌলভীবাজার থেকে এস.এম. উমেদ আলীর পাঠানো রিপোর্ট। ঘন কুয়াশায় যখন মৌলভীবাজার জেলার সর্বত্র শীত অনুভূত হচ্ছে, ঠিক তখনই স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। সংবাদ ও বিনোদনের পাশাপাশি বরাবরের মতো সকল দুর্যোগে মানবিক আবেদনে সাড়া দিয়ে আসছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি। তারই অংশ হিসেবে শ্রীমঙ্গলের খায়ছড়া চা বাগানে অসহায় শীতার্ত 200 পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট এস.এম. উমেদ আলীর সহযোগিতায় অত্যন্ত সুশৃঙ্খলভাবে এসব কম্বল বিতরণ করা হয় দুস্থ ও হতদরিদ্র চা শ্রমিকদের মাঝে। শীতের শুরুতে কম্বল পেয়ে খুশি তারা। খুশি আছি রে বাবা, মাংনার ধন আমরা পাইছি। পয়সা দিয়া কই পাইতাম, পয়সা কাজ কাম নাই। আমরা খুব তোমরার দোয়া করছি এইটার লাগি, জানলা কম্বল দেওয়াতে খুব খুশি আমরা। আর আপনারা দোয়া করছি যে আপনারা আরো যেন পাই। আমরা এইটুকু দোয়া করি যাতে বারবার এভাবে গরিবের পাশে যে দাঁড়াইতেছেন যিনি, তাকে ঈশ্বরে দোয়া করে রাখুক। এনটিভির পক্ষ থেকে কম্বল বিতরণের কার্যক্রমের প্রশংসা করেন আমন্ত্রিত অতিথিরা। বলেন, সরকারের পাশাপাশি বেসরকারিভাবে বিভিন্ন সংস্থা বা প্রতিষ্ঠান অসহায় মানুষের পাশে দাঁড়ালে দেশে কল্যাণ বয়ে আনবে। এই শীতের মধ্যে এই অসহায় মানুষের পাশে যে এনটিভি আসছেন, সেই জন্য ওনারা এনটিভিকে অনেক অনেক ধন্যবাদ দিয়েছেন, আশীর্বাদ দিয়েছেন। যে কোনো দুর্যোগে তারা সাহায্যের হাত নিয়ে এগিয়ে আসেন, এটা একটা মহতী উদ্যোগ। কাজেই এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। এরকম প্রাইভেট সেক্টর থেকে বিভিন্ন সহায়তাগুলো সে যদি যোগ হয়, তাহলে আমার মনে হয় তাদের জীবনমান উন্নয়নের ক্ষেত্রে এগুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় জেলার সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম মুহিব সহ বাগান পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এনটিভি নিউজ ডেস্ক। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চূড়ান্ত করতে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। সকাল 10:30টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই বৈঠক শুরু হয়। বৈঠকে উপস্থিত আছেন প্রধান নির্বাচন কমিশনার, 4 নির্বাচন কমিশনার ও ইসি সচিব। আজকের বৈঠকে তফসিল ঘোষণার সময়সূচি সহ ভোট আয়োজনের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হবে। পাশাপাশি পোস্টাল ব্যালট আনা নেওয়ার সময়সূচিও চূড়ান্ত করা হবে। নির্বাচন ও গণভোট উভয় প্রক্রিয়ার প্রস্তুতির সর্বোচ্চ পর্যায়ে নিতে মাঠ প্রশাসনের সঙ্গে যোগাযোগ, সমন্বয় ও মতবিনিময় বিষয়ে আলোচনা হবে। এছাড়া তফসিলের আগে ও পরের প্রয়োজনীয় কার্যক্রম, গণভোট আয়োজনের প্রস্তুতি, মাঠ পর্যায়ের অবস্থা, দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন সহ মোট 10টি আলোচ্য সূচি আজকের বৈঠকে অন্তর্ভুক্ত করা হয়েছে। জুলাই আগস্ট গণভ্যুত্থানে শহীদ 114 জনের পরিচয় শনাক্তের জন্য কবর থেকে লাশ উত্তোলন শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। আজ সকাল থেকে রাজধানীর রায়ের বাজার কবরস্থানে এই কার্যক্রম শুরু করেছে সংস্থাটি। এতে যোগ দিয়েছেন দেশি বিদেশি ফরেনসিক বিশেষজ্ঞরা। সিআইডি প্রধান জানান, পরিচয় শনাক্তের পাশাপাশি মৃত্যুর কারণ অনুসন্ধানে কার্যকর হবে এই প্রক্রিয়া। বিস্তারিত নাজিবুর রহমানের রিপোর্টে। জুলাই গণ অভ্যুত্থানে নিহতদের মধ্যে শতাধিক লাশের পরিচয় গোপন করে রায়ের বাজার কবরস্থানে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। অজ্ঞাতনামা সেসব শহীদদের পরিবার গত 1.5 বছর খুঁজে ফিরেছেন স্বজনদের শেষ চিহ্নটুকু। আল্লাহ আমার ছেলের কবরটা পাই, দেখি আল্লাহ মিলাই দেয়, তা আমি মরে গেলাম শান্তি পাইব। আমরা তো চাচ্ছি কবর শনাক্ত করতে, কারণ আমরা এখানে আসি অনেক হাজার হাজার কবর, আমার ভাইয়ের কবর কোনটা তো সেটা তো আমি জানি না। অবশেষে আদালতের নির্দেশনায় অজ্ঞাতনামা 114 জনের পরিচয় শনাক্তের কাজ শুরু করেছে সিআইডি। এ সময় সিআইডি প্রধান জানান, পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ নিশ্চিতের পাশাপাশি পরিবারের কাছে হস্তান্তর করা হতে পারে লাশগুলো। আমরা কবর থেকে লাশগুলোকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে যে প্রোটোকল আছে ইন্টারন্যাশনাল, সেইভাবে উত্তোলন করব। এদের মৃতদের পোস্টমর্টেম হবে, এদের ডিএনএ স্যাম্পলগুলো সংগ্রহ করা হবে, প্রোফাইলিংগুলো নিশ্চিত করা, আবার সেই সকল ধর্মীয়
ভাবগাম্ভীর্য সবগুলো রেখেই আমরা তাদেরকে আবার রিভিউরিট করবো। আমরা সফট টিস্যু হয়তো বা ওরকম আমরা পাবো না, বাট এটার জন্য একটু কিছুদিন সময় লাগে, বাট আমরা চিহ্নিত করা থাকবে। পরিবার যদি চায় অবশ্যই তার কবরকে সেখানে নেওয়ার ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। এ কাজে দেশীয় ফরেনসিক বিশেষজ্ঞদের পাশাপাশি যোগ দিয়েছেন আর্জেন্টিনার ফরেনসিক বিশেষজ্ঞ ডাক্তার লুইস ফলডিব্রাইডার। জটিল এ কাজ আন্তর্জাতিক মানদণ্ড মেনে দ্রুততার সাথে শেষ করার প্রত্যয় জানান তিনি। International standards are followed in this operation. আমরা স্থানীয় ফরেনসিক বিশেষজ্ঞদের সাথে ধারাবাহিক আলোচনা করছে। আমরা নিশ্চিত আন্তর্জাতিক নিয়মাবলীর সর্বোচ্চ মান বজায় রেখে জটিল এই প্রক্রিয়া আমরা সম্পূর্ণ করব। মৃতদেহ শনাক্ত করা অত্যন্ত কঠিন ও সূক্ষ্ম কাজ। নিহতদের পরিবারের কাছে সঠিক ও সত্য তথ্য পৌঁছে দেয়াই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। সরকারি হিসেবে 114 জনের লাশ রায়েরবাজার কবরস্থানে দাফন করার তথ্য থাকলেও এ সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা পুলিশের। তারা জানান এ পর্যন্ত 10টি পরিবার লাশ শনাক্তের আবেদন করেছেন। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। ধর্মের নামে একটি গোষ্ঠী দেশে বিভাজন সৃষ্টি করতে চায় অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক জাতীয়বাদী ছাত্রদল আয়োজিত মতবিনিময় সভার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। মির্জা ফখরুল বলেন, দেশ একটি সংকটকাল অতিক্রম করছে। দেশের গণতন্ত্র ও ঐক্যের প্রতীক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দেশের মানুষের দোয়ায় বেগম জিয়া সুস্থ হয়ে উঠবেন বলে প্রত্যাশা করেন মির্জা ফখরুল। ছাত্র দলের নেতাকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচির উদ্বোধন করে মির্জা ফখরুল বলেন, একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। চেষ্টা চলছে বিভক্তি সৃষ্টিরও। ছাত্রদল নেতাকর্মীদেরকে বিএনপির 31 দফা সংস্কার প্রস্তাবকে দেশের মানুষের দ্বারে দাঁড়িয়ে নিয়ে যাবার আহ্বান জানান মির্জা ফখরুল। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এই 15 বছরে তার দুঃশাসনের মধ্য দিয়ে এই কাজটা করে গেছে, বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে গেছে। এই প্রতিষ্ঠানগুলোকে আবার নতুন করে গড়ে তোলা, এই যে আপনার কর্মসংস্থানের বিষয়টা, যেটা আমাদের ছেলেরা সবচেয়ে বেশি ফিল করে, যে পাশ করে বেরোনোর পরে চাকরি পাওয়া যায় না। এই 15 বছর তো পাওয়াই যায়নি, খালি গন্ধ থাকছে, বিএনপির বাস চাকরি হয়নি। কিন্তু এখন নতুন যে বাংলাদেশ আমরা গড়ব, আমরা সেই বাংলাদেশে কিভাবে এই সমস্যাটা সমাধান করব। নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌবাহিনীর 5000 সদস্য দায়িত্ব পালন করবেন। ইতিমধ্যে তাদের প্রশিক্ষণ সহ সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। সকালে চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশ নেভাল একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর আগে নৌবাহিনীর মিডশিপম্যান 2023 ব্যাচের প্রশিক্ষণ শেষে রাষ্ট্রপতি কুচকাওয়াজে প্রধান অতিথি নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরিদর্শন শেষে নৌবাহিনী প্রধান বিভিন্ন বিষয়ে কৃতী প্রশিক্ষণার্থীদের হাতে গৌরবময় পদক তুলে দেন। মিডশিপম্যান সৈয়দ তাহসিন আহমেদকে বিএন সকল বিষয়ে সেরা চৌকস মিডশিপম্যান হিসেবে সৌরভ অনার লাভ করেন। মিডশিপম্যান এস এম আবরার উবায়েদ বিএন প্রশিক্ষণে দ্বিতীয় সর্বোচ্চ মান অর্জনকারী হিসেবে নৌপ্রধান স্বর্ণপদক লাভ করেন। পরে সদ্য কমিশনপ্রাপ্ত নবীন কর্মকর্তাগণ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার মহান ব্রত নিয়ে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য নৌবাহিনীর সদস্যগণকে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান সহ সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। আমরা প্রয়োজনীয় সংখ্যক জাহাজ এবং ক্রাফট সহ আনুমানিক 5000 নৌ সদস্যকে এই নির্বাচনকালে মোতায়েনের পরিকল্পনা গ্রহণ করেছি। কান্না থামছে না কৃষানী আনোয়ারার। দুশ্চিন্তায় দিশেহারা তার পরিবার। রাতের আধার কাটিয়ে ভোর হতেই যেন নেমেছে আরেক অন্ধকার। লকলকে ডগা, থরে থরে সাজানো ঝুলন্ত কচিলাও সব নেতিয়ে পড়েছে। সে সাথে মুখ থুবড়ে পড়েছে তার স্বপ্ন। রাতের আধারে ক্ষেতের সব লাউ গোড়া থেকে কেটে দিয়েছে দুর্বৃত্তরা। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। জানি কিস্তিটা কিভাবে চালাবো, এই চালানোর মতো না আমার এই ক্ষতিটা করে দিল। গাছের সঙ্গে এ কেমন শত্রুতা? ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের চর বরদাইল গ্রামের মানুষের মুখে মুখে এই কথা।
এনজিও থেকে চড়া সুদের ঋণে 19% জমিতে করেছিলেন লাউয়ের চাষ। ফলনও হয়েছিল বেশ। লাউ বিক্রি করে দায় মেটাবেন, চলবে সংসারের চাকা। সব স্বপ্ন ধূলিসাৎ করে দিয়েছে মানুষ বেশি নরপশুদের এই কাণ্ড। 80,000 টাকা কিস্তি উঠাইছি, 80,000 টাকার কিস্তি সঞ্চয় ডিফিএস লয়ে 500 টাকা আমার তেমন লাগে প্রতি সপ্তাহে। যেটা টান দিয়ে হেঁটেই দিই কাটা, যেটা টান দিয়ে হেঁটেই দিই কাটা। আমি তো গরিব মানুষ, বুঝছেন, আমি কিন্তু কিস্তি উঠাই করছি এগুলা। যদি একটু সহযোগিতা না পাইতো তাহলে আমি খাইতে পারুম না। কোনো কারণ ছাড়াই এমন ঘটনায় আতঙ্কিত প্রতিবেশী প্রান্তিক চাষিরাও। আমরা তো জানা মতো এরকম সততা দেখি না কারোর সাথে। এখন এই যে পাশের ক্ষেতে গাছ কেজন আজকে রাতে কেটে ফেলছে, তো এখন আমরা তো আতঙ্কের ভিতরে আছি, কারণ পাশের মাঠটা যে কাটবে না এটাও তো শিওর না, এটাও কাটতে পারে। ন্যাক্কারজনক এমন ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় কৃষি বিভাগ। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার তাগিদ এই কর্মকর্তার। কৃষক যখন নিজে থেকে এই পরিশ্রম করে কোনো একটা ফসল ফলায়, সেই ফসলটা যদি কোনো মানুষ শত্রুতা করে যদি ওটাকে নষ্ট করে ফেলে, এটার বড় কঠিন শাস্তি হওয়া উচিত। আমাদের কৃষি বিভাগ থেকে তাদের ক্ষতিপূরণের কোনো সুযোগ নাই, সরকারিভাবে কোনো বরাদ্দ নাই। গাছের প্রতি কেবল নিষ্ঠুরতাই নয়, মানুষের এমন বর্বরতার বলি হয়ে পথে বসার উপক্রম হয়েছে প্রান্তিক এই কৃষক পরিবারের। অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়ে এমন কাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হবার আহ্বান জানিয়েছেন গ্রামবাসী। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, ধামরাই, ঢাকা। ধর্মের নামে একটি গোষ্ঠী দেশে বিভাজন সৃষ্টি করতে চায় অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। বিএনপির দেশ করার পরিকল্পনার শীর্ষক মত বিনিময়ের উদ্বোধনী বক্তৃতায় তিনি একথা বলেন। এ অনুষ্ঠানের সমাপনীতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হাসান মাহমুদের রিপোর্ট। সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, দেশের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সম্ভাবনার পথ নিয়ে আলোচনা সহ সর্বোপরি 31 দফা সংস্কার কর্মসূচির পর্যালোচনার নানা দিক নিয়ে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে শুরু হয়েছে বিএনপির 6 দিনের দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি। দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচি ছাত্রদলের অংশগ্রহণে শুরু হওয়া কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুভ উদ্বোধন ঘোষণা করছি। বক্তৃতার শুরুতেই দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য সবার কাছে দোয়া চান মির্জা ফখরুল। গার্ডিয়ান অফ ডেমোক্রেসি অফ বাংলাদেশ, আমাদের সেই মহান নেত্রী গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আল্লাহ এত মানুষের যে দোয়া প্রার্থনা, তাকে সুস্থ করে দেওয়ার জন্য আল্লাহ নিশ্চয়ই তা কবুল করবেন। আজকে আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকম চক্রান্ত হয়, প্রচারণা চলে, অপপ্রচার চলে। সবচেয়ে বড় হচ্ছে একটা অপপ্রচার চলছে। মির্জা ফখরুল বলেন, একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। চেষ্টা চলছে ধর্মের নামে দেশে বিভক্তি সৃষ্টিরও। বাংলাদেশে একটা বড় বিভাজনের পথ তৈরি করার চেষ্টা চলছে। একটা গোষ্ঠী, একটা মহল ধর্মের নামে বাংলাদেশে একটা বিভাজনের পথ সৃষ্টি করতে চায়, কিন্তু ধর্মকে দিয়ে রাষ্ট্রকে বিভাজন করা বা সমাজকে বিভাজন করা, এটাতে আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি যে বাংলাদেশে সকল ধর্মের মানুষ একসাথে বাস করবে, একইভাবে থাকবে। এবং 1971 সালে যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের মূল যে ভিত্তিক কথাটা ছিল, সেটা ছিল যে সকলের বাংলাদেশ। ছাত্রদল নেতাকর্মীদেরকে বিএনপির 31 দফা সংস্কার প্রস্তাবকে মানুষের কাছে নিয়ে যাবার আহ্বান বক্তাদের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। আওয়ামী লীগের গত 1.5 দশকের শাসন আমলে গুম করে জয়েন্ট ইন্টারোগেশন সেল জেআইসিতে নির্যাতনের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক ও 11 সেনা কর্মকর্তা সহ 13 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন জানিয়ে শুনানি শেষ করেছে রাষ্ট্রপক্ষ। এই মামলায় গ্রেপ্তার থাকা 3 আসামি মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরোয়ার হোসেন ও 2 জন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকী ও আহমেদ তানভীর মাজাহার সিদ্দিকীর উপস্থিতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ রোববার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন চেয়ে শুনানি শেষ করেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ
তাজুল ইসলাম। শুনানিতে চিফ প্রসিকিউটর 2015 সালের 22 অক্টোবর থেকে 2024 সালের 6 আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে 26 জনকে গুম করে জেআইসিতে নির্যাতনের ঘটনার অভিযোগ তুলে ধরেন ট্রাইব্যুনালে। শেখ হাসিনা সহ 13 আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট 5টি অভিযোগ আনে প্রসিকিউশন। এই মামলায় পলাতক আসামি ডিজিএফআই এর সাবেক 5 জন মহাপরিচালকের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী ও গ্রেফতার থাকা আসামিদের পক্ষে তাদের আইনজীবীদের অব্যাহতির আবেদনের ওপর শুনানির জন্য আগামী মঙ্গলবার দিন ঠিক করে আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল 1। রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে 12তম জাতীয় এসএমই পণ্য মেলা। সকালে এসএমই ফাউন্ডেশন আয়োজিত মেলার উদ্বোধন করেন শিল্প, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। অনুষ্ঠানে তিনি বলেন, দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা এসএমই শিল্পকে পরিকল্পিতভাবে নির্দিষ্ট জায়গায় নিয়ে আসা জরুরি। এ সময় বিটার চেয়ারম্যান চৌধুরী আশিক চৌধুরী বিন হারুন জানান, বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশকে পণ্য উৎপাদনের বড় ক্ষেত্র ভাবলেও কেবল ব্যাকওয়ার্ড লিঙ্কেজের কারণে তারা অনেকেই পিছিয়ে যাচ্ছে। দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প এই ব্যাকওয়ার্ড লিঙ্কেজের চাহিদা পূরণের জায়গা নিতে পারে বলেও তিনি জানান। নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন, চলতি সপ্তাহের মধ্যেই সংসদ নির্বাচন ও গণভোটের জন্য তফসিল ঘোষণা করা হবে। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি সম্মেলন কক্ষে কমিশন সভা শেষে তিনি কথা বলেন। তিনি জানান, তফসিল উপলক্ষে বিটিভির মাধ্যমে জাতির উদ্দেশ্যে ভাষণ রেকর্ড করা হবে। তিনি বলেন, নির্বাচন কমিশন নির্বাচনের দায়িত্ব পালনের জন্য প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারের তালিকা প্রস্তুত করেছে। এই তালিকায় সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং সরকারি প্রতিষ্ঠান ও সরকারি ব্যাংকের কর্মকর্তারা যুক্ত থাকবেন। বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের আপাতত রিজার্ভে রাখা হবে। আগের নির্বাচনগুলোর মতো সব কেন্দ্রে নির্বাচন সামগ্রী ও ব্যালট পেপার আগের রাতেই পৌঁছে যাবে বলে জানান তিনি। এবারের নির্বাচনে 1 ঘন্টা সময় বাড়ানো হয়েছে। সকাল 7:30 থেকে ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হবে বিকাল 4:30টায়। অতি শীঘ্রই আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করা হবে। যেমনটি আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয় বলেছেন, এই সপ্তাহের মধ্যেই কোনো এক সময় আমরা তফসিল ঘোষণা করব। নির্বাচন সামগ্রীর ব্যাপারে আলোচনা হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি নির্বাচন সামগ্রী আগের মতো আগের রাতেই সকল কেন্দ্রে পৌঁছে যাবে, ব্যালট পেপার সহ। ভোট শুরু হবে সকাল 7:30টায় এবং চলবে বিকাল 4:30 পর্যন্ত। আমরা 48 ঘন্টা সময় দিব রাজনৈতিক দলগুলোকে সবকিছু সরানোর জন্য। তারপরে যদি না সরান, আচরণবিধির আওতায় যা যা করা দরকার তাই করা হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতায় সারা দেশে আজও দোয়া ও কোরআনখানি ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। বগুড়া গাবতলী উপজেলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। এদিকে বগুড়ায় ক্রিকেট ক্লাব অফ মালটিনগর এর আয়োজনে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া করা হয়। ফরিদপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। নেত্রকোনা জেলা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মুন্সিগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। যে কোনো মূল্যে দুর্নীতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতির লাগাম টেনে ধরতে হবে জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি গোষ্ঠী বিএনপির বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। বিএনপির দেশ গড়া পরিকল্পনা কর্মসূচিতে লন্ডন থেকে যোগ দিয়ে তিনি কথা বলেন। 1971 সালে তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে কিভাবে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, ঠিক যেভাবে পতিত স্বৈরাচার পালিয়ে যাওয়ার আগে হাজারো হাজারো মানুষকে হত্যা করেছিল ক্ষমতা ধরে রাখার জন্য। এই যাদেরকে কেউ কেউ বলে যে একবার দেখুন না এদেরকে, তাদেরকে দেশের মানুষ 71 সালেই দেখেছে নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষার্থে লক্ষ লক্ষ মানুষকে শুধু হত্যাই করেনি, তাদের সহকর্মীরা কিভাবে মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল। এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, গণতন্ত্রের সর্বনাশ ঘটিয়েছে শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার। তিনি বলেন, এমন নির্বাচন প্রয়োজন যেখানে মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেবে এবং বিএনপির নেতৃত্বে একটি শক্তিশালী সাম্যভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে উঠবে।
কক্সবাজারে দেশের একমাত্র গভীর সমুদ্র বন্দর নির্মাণের উদ্যোগ বিএনপির আমলে শুরু হয়েছিল। আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যেই বন্দরটি সম্পূর্ণভাবে চালু হবে বলেন তিনি। দুপুরে কক্সবাজারের চকরিয়ায় এক পথসভায় সালাউদ্দিন আহমেদ এসব কথা বলেন। এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন হবে। এই নির্বাচন হবে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার নির্বাচন। এই নির্বাচন হবে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত, স্বৈর শাসন মুক্ত, চিরস্থায়ীভাবে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের নির্বাচন। জামায়াত ইসলামী জনগণকে সঙ্গে নিয়ে ক্ষমতায় গিয়ে জনগণের শাসন প্রতিষ্ঠা করতে চায় বলে মন্তব্য করেছেন দলের কেন্দ্রীয় নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত 90টি পরিবারের মাঝে ঠেউটুন বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় কিশোরগঞ্জ উপজেলার জামায়াতে আমির আব্দুর রশিদ শাহ ছাড়াও নীলফামারীর বিভিন্ন আসনে জামায়াতের প্রার্থীরা উপস্থিত ছিলেন। আমরা শুরুতে এসেছিলাম, করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আমরা নৌকা দেখলাম, আমরা ধানি শীত দেখলাম, আমরা লাঙ্গল দেখলাম। তাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে, এদেশে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। এই জন্য আগামী নির্বাচনে আমরা কমপক্ষে জাতিকে পরীক্ষার মাধ্যমে আমাদের পাশ করার সুযোগ দেন। জামায়াত ইসলামী এককভাবে ক্ষমতায় যেতে চায় না, আমরা জনগণকে সাথে নিয়ে ক্ষমতায় গিয়ে আমরা জনগণের শাসন কায়েম করতে চাই। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, দেশের মানুষকে দক্ষ মানব সম্পদে পরিণত করা জরুরি। তিনি বলেন, অন্যান্য দেশের তুলনায় 5 থেকে 7 গুণ বেশি খরচ করে বাংলাদেশের শ্রমিকদের বিদেশে যেতে হয়। এটিকে তিনি রাষ্ট্রের ব্যর্থতা হিসেবে উল্লেখ করেন। দুপুরে জেলার কিশোরগঞ্জ উপজেলার মাগুরা উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক কৃতি শিক্ষার্থী হিসেবে উপস্থিত থেকে সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বাঙালি আছে প্রায় সব জায়গাতে, অনেক ক্ষেত্রে চাকরি করছে, ব্যবসা বাণিজ্য করছে, অনেকে সবচেয়ে কম বেতনে চাকরি করে বাংলাদেশে। প্রত্যেক দেশের লোকজন বেশি বেশি বেতনে চাকরি করে, কারণ আমাদের ট্রেনিংয়ের অভাব, শিক্ষার অভাব, এবং শিক্ষার অভাবের কারণে আমরা শুধু বেস লেভেলের কাজ যেগুলো সেগুলোতে যাই, সেগুলোতে আবার আমাদের এখান থেকে যে ম্যান পাওয়ার এজেন্ট আছে তারা আমাদেরকে এক্সপ্লয়েট করে। বিভিন্ন কোন্দলের কারণে সেতুর নির্মাণ ব্যয় বেড়ে যায় ও বাস্তবায়নে দেরি হয়। এই বিষয়ে সবার সহযোগিতা চেয়েছেন সড়ক ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান। অন্যদিকে শ্রম ও কর্মসংস্থান এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাত হোসেন বলেন, নির্মাণ কাজে চাঁদাবাজের উৎপাত হয় এবং প্রকল্পের কাজ পাওয়া নিয়ে এলাকায় নানা সমস্যার সৃষ্টি হয়, যা প্রকল্পের মান ও নির্মাণের মেয়াদের উপর প্রভাব ফেলে। দুপুরে বরিশালের বাবুগঞ্জে আরিয়াল খাঁ নদের উপরে মিরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। এদিকে বাবুগঞ্জে মিরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর শেষে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে লাঞ্ছিত এবং হেনস্থার অভিযোগ উঠেছে। এ সময় তাকে উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ করে স্থানীয়রা। ফুয়াদের অভিযোগ, পূর্ব পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। তবে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাজন শিকদার বলেন, ব্যারিস্টার ফুয়াদ অনৈতিকভাবে জনসমর্থন আদায়ের জন্য মিথ্যাচার করেন। সেতুর ঠিকাদারি কাজে চায়না কোম্পানির কাছে একটি মহল চাঁদা দাবি করেছে। ফুয়াদের এমন বক্তব্যে ক্ষুব্ধ হন স্থানীয়রা। চাঁদাবাজদের নাম বলতে না পারায় বিক্ষোভ করে স্থানীয়রা। বাবুগঞ্জে ব্যারিস্টার ফুয়াদকে অবাঞ্ছিত ঘোষণা করে তাকে উদ্দেশ্য করে বিভিন্ন স্লোগান দিতে থাকে বিক্ষোভকারীরা। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সাথে তর্কে জড়ানোর ঘটনায় নিঃশর্ত ক্ষমা চেয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ধনদেব চন্দ্র বর্মন। সকালে হাসপাতালের পরিচালকের কাছে তিনি শোকজের জবাব দেন। তবে এ বিষয়ে হাসপাতালের উপপরিচালক ডক্টর মোহাম্মদ জাকিউল ইসলাম বলেন, ধনদেব বর্মনের শোকজের জবাব তারা এখনো হাতে পাননি। পাবনার ঈশ্বরদীতে 8টি কুকুরছানা হত্যা মামলার আসামি নিশি রহমানের জামিন মঞ্জুর করেছে আদালত। দুপুরে পাবনা আমলি আদালত 2-এর বিচারক তরিকুল ইসলাম তার জামিন মঞ্জুর করেন। আজ জামিন শুনানির দিন ধার্য ছিল। শুনানির শেষে তার জামিন মঞ্জুর করেন বিচারক। গত রোববার 8টি কুকুরের ছানাকে বস্তায় ভরে পানিতে ফেলে হত্যার দায়ে গ্রেফতার হন নিশি। তিনি উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী।
ক্লিনিক লাইসেন্স, বর্জ্য ব্যবস্থাপনা চুক্তি, পারমিশন ও ড্রাগ লাইসেন্স না থাকায় মোংলায় একটি ক্লিনিককে অর্থদণ্ড দেওয়া হয়েছে। দুপুরে শহরের রবীন্দ্রনাথ সড়কের রাতুল ক্লিনিকে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৫,০০০ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার সুমি। এদিকে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে পৌর শহরের মাদ্রাসা রোডের রাব্বি ক্লিনিক সিলগালা করেছে স্থানীয় প্রশাসন। চাকসু ও চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের সার্বিক সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে ক্যাম্পের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া আখতার। মোট ১২টি বুথে শিক্ষার্থীরা ৮টি বিভাগের ১৮ জন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে বিভিন্ন সেবা নেন। এ সময় শিক্ষার্থীদের নির্দিষ্ট পরিমাণের ওষুধ বিনামূল্যে প্রদান করা হয়। চলতি সপ্তাহেই ঘোষণা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল। আজ নির্বাচন কমিশনে বৈঠক শেষে কথা জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এছাড়া এবারই প্রথম বাড়ানো হয়েছে ভোট গ্রহণের সময়সীমা। ভোট গ্রহণ শুরু হবে সকাল 7:30টায়, শেষ হবে বিকেল 4:30টায়। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল কবে ঘোষণা করা হবে সে বিষয়ে রোববার দিনব্যাপী বৈঠক করে নির্বাচন কমিশন। বেশ কিছু বিষয়ে আলোচনা হয় নিয়মিত এই বৈঠকে। তফসিল ঘোষণার দিন থেকে প্রতিটি উপজেলায় 2 জন করে ম্যাজিস্ট্রেট থাকবেন। 48 ঘন্টা সময় দেওয়া হবে পোস্টার সরাতে, না সরালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বৈঠক শেষ করে গণমাধ্যমের সামনে কথা বলে কমিশন। অতি শীঘ্রই আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করা হবে। এই সপ্তাহের মধ্যে বলা হবে, বললাম তো। না, এখন বলা যাচ্ছে না। আমাদের তার আগে কিছু আমাদের প্রথাগত কাজ আছে, এগুলো সম্পন্ন করি। আপনাদেরকে মনে হয় আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে এই দ্বিতীয় সপ্তাহে হবে, এই দ্বিতীয় সপ্তাহের মধ্যেই আমরা করব। জানান নির্বাচনে ভোটের সময় 1 ঘন্টা বাড়িয়েছে নির্বাচন কমিশন। সোমবার থেকে ব্যালট ছাপানো হবে প্রবাসী ভোটারদের জন্য। গণভোটের প্রশ্নটা যাতে সহজে ভোটাররা আপনার কক্ষে প্রবেশের আগেই জেনে যান, এই জন্য প্রত্যেকটা কেন্দ্রে এই ব্যালটটা বড় আকারে ছাপিয়ে ভোটের লাইনের সামনে ঝুলানো থাকবে। আমরা ভোটের সময় 1 ঘন্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি, সকালে আধা ঘন্টা এবং বিকেলে আধা ঘন্টা। অর্থাৎ এখন ভোট শুরু হবে সকাল 7:30টায় এবং চলবে বিকাল 4:30 পর্যন্ত। সংসদ নির্বাচন ও গণভোট একসাথে হওয়ায় ভোট কক্ষে গোপন বুথ বাড়ানোর পরিকল্পনা রয়েছে ইসির। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের প্রস্তুতি বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করল নির্বাচন কমিশন। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে অন্য নির্বাচন কমিশনাররা ডক্টর ইউনুসের সাথে দেখা করে এসব বিষয়ে অবহিত করেন। ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠানের প্রস্তুতি খুব সুন্দরভাবে এগোচ্ছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে আশ্বস্ত করেন প্রধান উপদেষ্টা। প্রধান নির্বাচন কমিশনার তাদেরকে সহযোগিতা করার জন্য অন্তর্বর্তী সরকার প্রধানকে ধন্যবাদ দেন। এ সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ও প্রধান উপদেষ্টার মুখ্য সচিব উপস্থিত ছিলেন। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, পতিত স্বৈরাচার পালিয়ে যাবার আগে যেমন হাজারো মানুষকে হত্যা করেছিল, তেমনি 1971 সালে আরেকটি দল নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষায় লাখ লাখ মানুষকে হত্যা করেছিল। বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বিএনপির দেশ গড়া পরিকল্পনা শীর্ষক মতবিনিময়ে লন্ডন থেকে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, দেশের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সম্ভাবনার পথ নিয়ে আলোচনা সহ সর্বোপরি 31 দফা সংস্কার কর্মসূচির পর্যালোচনার নানা দিক নিয়ে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে শুরু হয়েছে বিএনপির 6 দিনের দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি। শুভ উদ্বোধন ঘোষণা করছি। ছাত্রদলের অংশগ্রহণে কর্মসূচির শুরুর দিনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সামনে কঠিন সময়, বিভিন্ন মহলে চলছে ষড়যন্ত্র, আর এই ষড়যন্ত্র রুখে দেওয়ার একমাত্র উপায় হচ্ছে গণতন্ত্র। তিনি বলেন, দেশ জাতিকে নেতৃত্ব দিতে দরকার পরিকল্পনা এবং দুর্নীতির লাগাম টেনে ধরা। 2টি বড় ইম্পর্টেন্ট বিষয় আছে, যে কোনো মূল্যে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে, এবং এই 2টি বিষয়কে যদি আমরা অ্যাড্রেস করতে না পারি আমাদের
পুরা জাতি এবং দেশ সংকটের মধ্যে পড়বে। কি দুটি বিষয়? এক, দুর্নীতি, যে কোনো মূল্যে এই দুর্নীতির লাগাম হতে হবে। দুই, আইন শৃঙ্খলা পরিস্থিতি, যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির লাগাম টেনে ধরতে হবে। তারেক রহমান বলেন, পতিত ফ্যাসিবাদী সরকারের সময়ের মতো বিএনপির বিরুদ্ধে এখনো মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। এ সময় জামাতে ইসলামকে ইঙ্গিত করে তিনি বলেন, তাদের অতীত মানুষ জানে। 1971 সালে তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে কিভাবে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, ঠিক যেভাবে পতিত স্বৈরাচার পালিয়ে যাওয়ার আগে হাজারো হাজারো মানুষকে হত্যা করেছিল ক্ষমতা ধরে রাখার জন্য। এই যাদেরকে কেউ কেউ বলে যে একবার দেখুন না এদেরকে, তাদেরকে দেশের মানুষ 71 সালেই দেখেছে নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষার্থে লক্ষ লক্ষ মানুষকে শুধু হত্যাই করেনি, তাদের সহকর্মীরা কিভাবে মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল। এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে। একটি রাজনৈতিক দলের কিছু ব্যক্তি টিকিট বিক্রি করে বেড়াচ্ছে। এর আগে দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচিতে মির্জা ফখরুল বলেন, দেশকে বিভক্তের চক্রান্ত চলছে। একটা গোষ্ঠী, একটা মহল ধর্মের নামে বাংলাদেশে একটা বিভাজনের পথ সৃষ্টি করতে চায়। ছাত্রদল নেতাকর্মীদেরকে বিএনপির 31 দফা সংস্কার প্রস্তাবকে মানুষের কাছে নিয়ে যাবার আহ্বান জানান বক্তারা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। খাদ্য দূষণ নিয়ে উদ্বেগ জানিয়ে সংকট মোকাবেলায় সকলকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জনস্বাস্থ্যের ঝুঁকি মোকাবেলায় কার্যক্রম গ্রহণ এবং খাদ্যে ভেজাল প্রতিরোধের লক্ষ্যে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আয়োজিত বৈঠকে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন। বৈঠকে খাদ্যবাহিত রোগ, দূষণ সম্পর্কিত ঝুঁকি এবং এ সংকট মোকাবিলায় করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে। এ সময় সংশ্লিষ্ট প্রত্যেককে আগামী 1 সপ্তাহের মধ্যে খাদ্যে দূষণ সংকট মোকাবিলায় প্রয়োজনীয় কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত প্রস্তাবনা লিখিত আকারে পাঠানোর নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন আজারবাইজানের রাষ্ট্রপতি ইলহাম আলিয়েভের কন্যা লেইলা আলিয়েভা এবং আরজু আলিয়েভা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সাক্ষাৎকালে তারা দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে সাংস্কৃতিক, পরিবেশগত এবং জনগণের মধ্যে তথ্য আদান প্রদান আরও গভীর করার উপায় নিয়ে আলোচনা করেন। অধ্যাপক ইউনূস গত বছরের শেষের দিকে COP29 শীর্ষ সম্মেলনে বাকুতে তার সফর এবং রাষ্ট্রপতি আলিয়েভের সাথে তার সাক্ষাতের কথা স্মরণ করেন। তিনি বাংলাদেশ ও আজারবাইজানের মধ্যে বাণিজ্য, জ্বালানি এবং অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার উপর জোর দেন। এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ে নতুন রাজনৈতিক জোট গণতান্ত্রিক সংস্কার জোটের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন এর মুখপাত্র নাহিদ ইসলাম। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই ঘোষণা দেন তিনি। বলেন, সিটের লোভ দেখিয়ে বিভিন্ন দলের অনেকেই নানা জোটে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু তারা সে পথে হাঁটছেন না। 3 দলের নতুন এই ঐক্য শুধু নির্বাচনী জোট নয়, এটা একই সাথে রাজনৈতিক জোট। এবারে নির্বাচনে আইনি দিক বিবেচনা করে একই মার্কায় জোটবদ্ধ নির্বাচন করার চিন্তাও রয়েছে বলে জানান তিনি। বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকাণ্ডে দেখা যাচ্ছে অনেকেই দেশকে পুরাতন রাজনৈতিক পথে নিয়ে যেতে চায়। এর পরিবর্তন করতে গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিগুলো একত্রিত হয়েছে। সামনে 24-এর গণঅভ্যুত্থানের পক্ষে আরও অনেকেই যোগ দেবে এই জোটে, এমন আশাবাদের কথা জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। যারা গণঅভ্যুত্থানের পক্ষে, সংস্কারের পক্ষের শক্তিগুলো আমরা ঐক্যবদ্ধ হচ্ছি। আমরা বাংলাদেশকে পুরাতন রাজনীতির পথে আর ফেরত যেতে দেব না। হতাশা এবং ভীতি মানুষের ভিতরে দেখতে পাচ্ছি। আমরা সেই সাহসটা জানাতে আজকে এসেছি। আমরা আমাদের শক্তি সামর্থ্য দিয়ে বাংলাদেশের যে পরিবর্তনের যাত্রা শুরু হয়েছে সেই যাত্রার পথে থাকবো, এবং যারা অন্যান্য রাজনৈতিক দল রয়েছে যারা এই পরিবর্তনের পক্ষে কাজ করতে চায়, আমরা তাদেরকে আহ্বান জানাবো এই ঐক্য প্রক্রিয়ায় যুক্ত হতে। এই ঐক্য প্রক্রিয়া চলমান থাকবে। 5ই আগস্টের পরেও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার। চাঁদাবাজি, দখলদারিত্ব ও দুর্নীতির খুব বেশি পরিবর্তন হয়নি, এমন দাবি করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান।
রোববার ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে অঙ্গীকার নিয়ে ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন তিনি। ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, দেশের দুর্নীতি অব্যাহত আছে, সরকার নমনীয় অবস্থান দেখিয়েছে, তবে ৫৪ বছরের জঞ্জাল সহজেই দ্রুততার সাথে কাটিয়ে ওঠা সম্ভব নয়। নির্বাচনী ইশতেহারে রাজনৈতিক দলগুলোকে কালো টাকার প্রভাব ও পেশি শক্তির ব্যবহারের বিষয়ে পরিষ্কারভাবে উল্লেখ করতে হবে। তিনি বলেন, সরকার পরিচালনায় দলগুলো দুর্নীতিমুক্ত, স্বচ্ছ, জবাবদিহিমূলক সুশাসন কিভাবে নিশ্চিত করবে সেটা পরিষ্কার করে ইশতেহারে বলতে হবে। আমাদের সক্ষমতা অনুযায়ী যে আমরা এটাকে তাদের নির্বাচনী ইশতেহারগুলোকে ট্র্যাক করব, ফলো করব যে তারা কতটুকু বাস্তবায়ন করছে, এবং সেটা কিন্তু একটা আপনার প্রথম প্রশ্নের প্রথম অংশটার জবাব এটা হবে যে আমরা সব কিছু অটোমেটিক্যালি হয়ে যাবে সেটা আশা করছি না। ফ্র্যাঙ্কলি কেউ বোধহয় আশা করে না। গণভোটের রায় যেটা হবে আশা করব ইতিবাচক হবে, সেটিও কিন্তু এক ধরনের বাধ্যবাধকতা সৃষ্টি করলেও নিশ্চয়তা কিন্তু দিচ্ছে না যে আমাদের রাষ্ট্র সংস্কার বলতে যা বোঝায় সেটি আমরা পেয়ে যাব সামনের সংসদে ওই কনস্টিটিউশনাল বডি হিসাবে কাজ করা সত্ত্বেও। আন্দোলন আর দাবি আদায়ের নগরী রাজধানী ঢাকা। এনআইআর চালুর প্রতিবাদে বিটিআরসি ভবন ঘেরাও করে আন্দোলন করেছে মোবাইল ব্যবসায়ীরা। অন্যদিকে স্কুলিং মডেল ভিত্তিক খসড়া অধ্যাদেশের প্রতিবাদে শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন করে 5 কলেজের শিক্ষার্থীরা। আর 6 দফা দাবিতে স্বাস্থ্য অধিদপ্তরের প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন। এসব আন্দোলনে শাহবাগ, আগারগাঁও এবং মহাখালী সহ আশেপাশে এলাকায় বন্ধ থাকে যান চলাচল। জুবায়ের প্রধানের রিপোর্ট। টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা নিশ্চিত এবং অনিবন্ধিত মোবাইল ফোনের ব্যবহার রোধ করতে আগামী 16 ডিসেম্বর থেকে এনআইআর ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে এই সময়ের পর দেশের মোবাইল নেটওয়ার্কে নিবন্ধনবিহীন, চুরি হওয়া বা অননুমোদিত আমদানি করা মোবাইল ফোনের ব্যবহার বন্ধ হয়ে যাবে। সরকারের এমন সিদ্ধান্তের প্রতিবাদে বিটিআরসি ভবনের সামনে আন্দোলনে নামেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। এ সময় বিটিআরসি ভবন ঘেরাও করে আশেপাশের রাস্তা অবরোধ করে দিনব্যাপী অবস্থান নেয় তারা। তাদের যে ট্যাক্সের পরিমাণ, তাদের যে রেভিনিউ বছরে তার থেকেও 10 গুণ 20 গুণ, তাইলে ক্ষতি কই? আপনারা যদি কমায় দেন, দেশের যদি ভালো হয়, রাজস্ব খাত যদি উন্নতি হয়, সমস্যাটা কোন জায়গায়? আমরা এই রাস্তার মধ্যে ঘুমাবো, থাকবো। আজকে তো আমরা এসেছি, কালকে আমার পরিবার, বাচ্চা কাচ্চা সব নিয়ে আসবো ইনশাল্লাহ। সারা বাংলাদেশের মোবাইল ব্যবসা অলরেডি বন্ধ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ আমরা ঘোষণা করে দিয়েছি। অন্যদিকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির স্কুলিং পদ্ধতি বাতিলের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান নেয় 5 কলেজের শিক্ষার্থীরা। দিনভর তাদের অবস্থানে বন্ধ হয়ে যায় শাহবাগ মোড়ের যান চলাচল। খুবই অস্বস্তিকর আর বিরক্তকর। আধা ঘন্টা ধরে এখানে দাঁড়ায় আছি। এভাবে মানুষকে তো হয়রানি করা ঠিক না। আমরা এই যে 2 ঘন্টা যাবত বসে রয়েছি। শরীয়তপুর থেকে আসছি ভাই, আসার পর ওনাদেরকে এত রিকোয়েস্ট করলাম, ওনারা যেতেই দিচ্ছে না ভাই। আন্দোলন হয়েছে রাজধানীর মহাখালীতেও। টেকনিক্যাল পদমর্যাদা, নিয়োগবিধি সংশোধন, পদোন্নতিতে গ্রেড বাড়ানো সহ 6 দফা বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্য অধিদপ্তর প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন। সারা বাংলাদেশ থেকে, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, পার্বত্য অঞ্চল থেকে শুরু করে সারা বাংলাদেশ থেকে যখন এখানে এসে নবম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করতে সফলভাবে সক্ষম হচ্ছি, আমরা জিও আদায় করতেও সক্ষম হব ইনশাআল্লাহ। কর্মসূচির কারণে সারা দেশে তাদের কার্যক্রম বন্ধ থাকায় বিঘ্নিত হয়েছে টিকাদান কার্যক্রম। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশ থেকে অর্থ পাচারকারী এস আলম সহ 34 জনের বিরুদ্ধে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে 1963 কোটি 54 লক্ষ কোটি টাকা ঋণ নিয়ে অর্থ আত্মসাতের আরেকটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। রোববার রাজধানীর সেগুনবাগিচায় প্রেস ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন এই কথা বলেন। তিনি আরও বলেন, 2010 সাল থেকে শুরু হওয়া লেনদেনগুলোর ক্ষেত্রে এসব অনিয়ম সংঘটিত হয়েছে। আর্থিক ক্ষতির প্রকৃত পরিমাণ ও অর্থের প্রবাহ শনাক্ত করতে পূর্ণাঙ্গ তদন্ত চলছে। সাক্ষ্য প্রমাণ সংগ্রহ শেষ হলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। এছাড়াও রাষ্ট্রপতির ক্ষমতার অপব্যবহার করে নিকুঞ্জের ব্যক্তিগত বাড়ির সাজসজ্জায় সরকারি তহবিল থেকে 24 কোটি টাকা ব্যবহার করার অভিযোগ সহ কয়েকটি অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু করার কথাও জানান তিনি।
দেশে পেঁয়াজের কোনো সংকট নেই জানিয়ে কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কারসাজি করে বাজার অস্থিতিশীল করা হয়েছে। রাজধানীর সচিবালয়ে কৃষি কর্মকর্তাদের সাথে বৈঠকের পর ব্রিফিংয়ে তিনি বলেন, শীঘ্রই স্বাভাবিক হয়ে আসবে পেঁয়াজের বাজার। যারা পেঁয়াজের বাজার অস্থিতিশীল করে ভোক্তা এবং কৃষকদের ক্ষতি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান উপদেষ্টা। এবছর আলু উৎপাদন করে কৃষকরা আর্থিক ক্ষতির শিকার হয়েছেন উল্লেখ করে উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ক্ষতিগ্রস্তদের জন্য ভর্তুকির পরিকল্পনা করেছে সরকার। জেলাগুলোতে কৃষি কর্মকর্তাদের লটারির মাধ্যমে বদলি করা হতে পারে জানিয়ে উপদেষ্টা বলেন, বাজার অস্থিতিশীল করার কারসাজিতে কোনো কর্মকর্তা জড়িত থাকার প্রমাণ পেলেই কঠোর ব্যবস্থা নেবে সরকার। বাংলাদেশের ব্যাটারদের ঝুঁকিহীন শট খেলে দ্রুত রান তোলার মন্ত্র শেখাচ্ছেন ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। বছর জুড়ে ব্যাটিং লাইনে উপরের 4 ব্যাটারের রান পাওয়াটা ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। আর বিশ্বকাপের আগে নিজেদের টেকনিক্যাল সমস্যাগুলো কাটিয়ে উঠতে বিপিএল বড় ভূমিকা রাখবে বলেও আশাবাদী আশরাফুল। মমিনুর রিপনের রিপোর্ট। আন্তর্জাতিক সূচির ব্যস্ততায় ক্রিকেটারদের নিয়ে আলাদাভাবে কাজ করার সুযোগটা খুব একটা মেলে না কোচিং স্টাফদের। বিশ্বকাপের আগে বিপিএল ছাড়া আর কোনো খেলা নেই বাংলাদেশি ক্রিকেটারদের। সময়টা ভালোই কাজে লাগাচ্ছেন কোচিং প্যানেল। কম ঝুঁকিতে পাওয়ার প্লেতে কিভাবে দ্রুত রান তোলা যায় সেই চেষ্টায় ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। শুরুতে আপনি যদি লো রিস্ক শট খেলেন তাহলে কিন্তু আপনার জন্য রান করাটা সম্ভব। সেই জিনিসগুলো নিয়ে আসলে কাজ করা। আসলে এই ট্রেনিংটা হচ্ছে আমরা যেন নিচের বেশি শর্টস খেলি আর কি। ওভার দ্য টপ তো আমরা খেলতে পারি, কিন্তু আমরা যেন বেশি বেশি ক্রিকেটিং শটস নিচে খেলতে পারি। টি-20তে বছরটা খারাপ কাটেনি বাংলাদেশের। বিশেষ করে মাথা ব্যথা হয়ে দাঁড়ানো টপ অর্ডার কিছুটা হলেও প্রত্যাশার প্রতিদান দিচ্ছেন। জায়গা পরিবর্তন হলেও রান পাচ্ছেন ইমন সাইফরা। বিশ্বকাপের আগে যা ইতিবাচক হিসেবে দেখছেন ব্যাটিং কোচ। টপ অর্ডারের আপনি দেখেন লিটনও ওপেনিং করতে পারে, সে নাম্বার 3 খেলছেন। সাইভও ওপেনিং করতে পারে, তাকে নাম্বার 4-এ খেলিয়েছেন। পারভেজ ইমন ওপেনিং করে, তাকে 4-এ খেলিয়েছেন লাস্ট ম্যাচে। তো 4 জন প্লেয়ারই কিন্তু লাস্ট 1 বছরে খুব সাকসেসফুল। এভরি সেকেন্ড বা থার্ড ম্যাচই কিন্তু তারা বড় একটা 50 করছেন, বিশেষ করে টি-20তে। তো এটা একটা পজিটিভ দিক যে আপনার সব সিচুয়েশন খেলা যদি জানেন তাহলে আপনার জন্য, টিমের জন্য ভালো। বিপিএল শুরুর আগ পর্যন্ত ব্যাটারদের কৌশল নিয়ে আলাদাভাবে কাজ করবেন আশরাফুল, যার প্রভাবটা বিপিএলে দেখতে চান তিনি। বিশ্বকাপের আগে জাতীয় দলের ক্রিকেটারদের শানিত করতে এটাই বড় মঞ্চ হিসেবে দেখছেন ব্যাটিং কোচ। ওয়ার্ল্ড কাপের আগে প্রত্যেকটা প্লেয়ারের একটা অপরচুনিটি যে যার টিমের হয়ে যদি তারা ভালো ফর্মে থাকে তখন আসলে আমাদের ওয়ার্ল্ড কাপে ভালো রেজাল্ট করার একটা সম্ভাবনা থাকবে। চলতি বছরে খেলা 8 টি-20 সিরিজের 5টিতেই জয় পাওয়ায় দল আত্মবিশ্বাসী আছে বলে জানান মোহাম্মদ আশরাফুল। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। 5 ম্যাচ টি-20 সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব 19 নারী দলকে হারিয়েছিল পাকিস্তান অনূর্ধ্ব 19 নারী দল। পরের ম্যাচেই অবশ্য সমতা ফিরিয়েছিল বাংলাদেশ। এবার তৃতীয় ম্যাচে এসেও জয় তুলে নিল বাংলাদেশের মেয়েরা। নিয়ন্ত্রিত বোলিংয়ে সফররতদের এদিন 7 উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। টস জিতে আগে ব্যাট করতে নেমে দ্রুত উইকেট হারিয়ে বসে পাকিস্তান। এরপর বাংলাদেশি বোলারদের তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকেন তারা। 31 রানে 5 উইকেট হারিয়ে ধুঁকতে থাকা পাকিস্তান নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 86 রান সংগ্রহ করে। 87 রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশেরও। দলীয় 8 রানের মধ্যে 2 ওপেনারকে হারিয়ে চাপে পড়লেও শেষ পর্যন্ত জান্নাত ও সাদিয়ার ব্যাটিংয়ে 7 উইকেটে জয় পায় বাংলাদেশ।